Okay, assalamu alaikum everybody. Welcome to ওয়ালাইকুম this আসসালাম। class. So সবাই অলরেডি জয়েন ওয়ালাইকুম আসসালাম। করেছেন। কয়জন আছে? 7 জন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা হয়তো জয়েন করবে আমরা আশা করছি। তো আজকে তো মিড টার্মের পরে ফার্স্ট ক্লাস, তাই না? জি স্যার। জি স্যার। নতুন চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো যাদের বই আছে তারা দেখেন চ্যাপ্টার 16 ক্যাপিটাল স্ট্রাকচার। বইয়ের চ্যাপ্টার 16 আমিও এখানে শো করছি। আর পেজ নাম্বারটা কি একটু বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। পেজ নাম্বার দেখেন চ্যাপ্টার 16 494। ক্যাপিটাল স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। So today we are going to discuss about the capital structure, so basic concepts, জি স্যার, and বেস্ট স্যার। and what will be the optimum capital structure that maximize the value of the farm, and how a farm set up the capital structure, and what will be the theory related to setting up the capital structure. That means which sources of fund will be get more priority and which will get less priority. So there are different sources of capital or sources of finance. So which one will get preference and which one will get less preference, that will be discussed in the pecking order theory. So basically in this chapter we will focus more the theoretical part and the concepts. So there is a good number of mathematical part also, বাট ওগুলি তো আমরা ডিটেইলসে হয়তো ম্যাথ করতে পারবো না, জাস্ট টুকটাক কিছু ক্যালকুলেশন আমরা দেখব এই আর কি। সো আপনাদের হয়তো অনেকেরই আইডিয়া আছে যে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার। অলরেডি উই ডিসকাস ইন ডিফারেন্ট courses and different chapter also. So in financial management there is three important decision and one is the capital structure. Already we learned in chapter 1. So মনে আছে তো? জি স্যার। ওকে, বলেন তো কেউ একজন ক্যাপিটাল স্ট্রাকচার এর সম্পর্কে আমরা কি জানি? একটা কোম্পানি তার ফাইন্যান্সের যে স্ট্রাকচার, কতটুকু সে ডেট বা ইকুইটি অ্যাকুমুলেশন করে তার ফান্ডটাকে রান আপ করবে। এখানে ফাইন্যান্সিং আউটসোর্সিং হতে পারে, ইনসোর্সিং হতে পারে, ব্যাংক ফাইন্যান্স হতে পারে। That means the combination of different sources of finance, তাই তো? So what are the different sources from where we can finance? এবং সেক্ষেত্রে আমরা জানি মেজর sources of finance is the issuing stocks, bond, debt and equity. And debt includes the bank loan, bond, debenture, and equity includes the share and share is two types. You know, share দুই ধরনের হয়, common share and preferred share. তাই না? ওকে, সো এই যে ডিফারেন্ট সোর্সেস অফ ক্যাপিটাল, এগুলি কোনটা কতটুকু নিব সেটি একটি আমাদের ডিসিশনের বিষয় বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার সেই বিষয়টা চিন্তা করবে যে কোন সোর্স নিলে আমাদের ফার্মের জন্য প্রফিটেবল বা কস্ট ইফেক্টিভ এবং কোন সোর্স নিলে আমাদের জন্য কস্ট ইফেক্টিভ নয়, সেই বিষয়টি ফাইন্যান্সিয়াল ম্যানেজার ডিসাইড করবে। তো সেক্ষেত্রে আমরা জানি দুই ধরনের ফার্ম রয়েছে বেসড অন ক্যাপিটাল স্ট্রাকচার। একটি হলো অল ইকুইটি ফার্ম যাদের কোনো ডেট নাই, এবং আরেকটি হলো লিভার্ড ফার্ম। এটা মনে রাখতে হবে, লিভার্ড এন্ড আনলিভার্ড দুই ধরনের ফার্ম, একটি হলো লিভার্ড, আরেকটি হলো আনলিভার্ড। লিভার্ড ফার্ম কাকে বলে? যাদের ডেট রয়েছে এবং ইকুইটি তো থাকবেই, সাথে তাদের ডেট রয়েছে। এবং যাদের ডেট নাই, অল ইকুইটি 100% ইকুইটি ফাইন্যান্সড, দোজ ফার্ম ইজ কল্ড আনলিভার্ড। সো লিভারেজ বলতে তাহলে আমরা এখানে কি বলছি? হোয়াট ডু মিন বাই লিভারেজ? লিভারেজ বলতে আমরা এখানে
ডেট ফাইন্যান্সিং কে মিন করছি। ইকুইটি বুঝাইতেছে স্যার। না, ডেট লিভার্ড বলতে আমরা ডেট ফাইন্যান্সিং কে মিন করছি। ডেট ফাইন্যান্স। জি জি, মানে লোন, বন্ড, ডিবেঞ্চার এগুলির মাধ্যমে যে ফাইন্যান্সিং গুলি হচ্ছে, তো যাদের এগুলি থাকে তাদেরকে আমরা লিভার্ড ফার্ম বলি, এবং যাদের এগুলি নাই তারা হলো আনলিভার্ড বা অল ইকুইটি ফার্ম। তো এই ক্যাপিটাল স্ট্রাকচারকে আমরা পাই থিওরি দিয়ে এক্সপ্লেইন করতে পারি। পাই থিওরি আপনারা পাই তো বুঝেন, এই যে আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি, these are the pies, পাই চার্ট না স্যার? পাই চার্ট। পাই থিওরি দিয়ে কিভাবে এক্সপ্লেইন করতে পারি যে কতটুকু ডেট এবং কতটুকু ইকুইটি। তো আমাদের ডেট পোরশন এই পাইয়ের মধ্যে আমরা এখানে শো করতে পারি, যেমনি এখানে দেখানো আছে, দেখেন ফার্স্ট পাই কি আছে, স্টক 40%, বন্ড 60%। আবার সেকেন্ড পাই দেখানো আছে স্টক 60%, বন্ড 40%। তো এই যে পাই থিওরির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা কি ক্যাপিটাল স্ট্রাকচার। ওকে, এখন এই পাইয়ের মাধ্যমে যেহেতু আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটাকে এক্সপ্রেস করতে পারি, এর জন্য দিস ইজ দ্য পাই মডেল অফ ক্যাপিটাল স্ট্রাকচার। পাই মডেল বলতে আমরা কি মিন করছি, combination of sources of finance, and this pie chart describe the capital structure, so it is pie method of capital structure. একটু হোল্ড করেন। আকরাম ভাই, আকরাম ভাই, ওকে, ওয়েলকাম ব্যাক। সো আমরা যেটি আলাপ করছিলাম, সো তাহলে প্রথমে আমরা বেসিক কনসেপ্টের মধ্যে কি জানলাম, এগুলো পাই মডেল অফ ক্যাপিটাল স্ট্রাকচার। পাই মডেল কেন বলছি, বিকজ দিস কম্বিনেশন the sources of capital is expressed in pie chart. পাই চার্টের মাধ্যমে আমরা শো করতে পারি কতটুকু, এবং এটা খুব সহজেই বোঝা যায় চার্টটা দেখলে যে আসলে কোন সোর্সেস অফ ফাইন্যান্স আমাদের কতটুকু। তো এই কারণে এটাকে আমরা বলছি পাই মডেল। এখন প্রশ্ন হলো যে এই যে ফার্স্ট পাইয়ে আমরা দেখলাম 40% স্টক অ্যান্ড 60% বন্ড, এবং পরের পাইয়ে শো করছি আমরা স্টক 60% এবং বন্ড 40%। তাহলে কোন পাই চার্ট অথবা কোন মডেল, কোন স্ট্রাকচার আমাদের জন্য সুবিধা হবে, আমাদের বলতে ফার্মের জন্য কস্ট ইফেক্টিভ হবে, সেটি একটি ডিসিশনের বিষয়। তো এটা সাদামাটা ভাবে আমাদের বললে হয়তো আমরা সেভাবে আনসার করতে পারবো না, কারণ ফাইন্যান্সিয়াল ডিসিশনের দুইটি দিক থাকে, একটি হলো এর ম্যাক্সিমাইজিং প্রফিট, আর একটি হলো মিনিমাইজিং কস্ট, এবং সাথে সাথে রিস্কের আরেকটি বিষয় থাকে। মানে ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কোন ডিসিশন আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করে এবং কস্টকে মিনিমাইজ করে, এটা হলো একটি দিক। আর একটি হলো সাথে সাথে রিস্কের বিষয়টি চিন্তা করা, যে এই ডিসিশনের মাধ্যমে আমাদের রিস্ক বাড়বে নাকি কমবে, অথবা কিভাবে রিস্ককে আমরা মিনিমাইজ করতে পারি। তো এখানে সেই একই বিষয়, এখানে ফাইন্যান্সিয়াল ডিসিশন ইন ক্যাপিটাল স্ট্রাকচার, উই নিড টু think about the capital structure that will maximize the stockholder interest. আমরা সকলেই জানি যে স্টক হোল্ডারদের ইন্টারেস্ট কি, সেটি হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তারা চায় কোম্পানির বা ফার্মের ওয়েলথ বাড়ুক, এবং এইটা অ্যাচিভ করার জন্য, এই অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য
যেই ক্যাপিটাল স্ট্রাকচার এটাকে ফুলফিল করতে পারে সেই ক্যাপিটাল স্ট্রাকচারেই যেতে হবে। সেটা যদি অল ইকুইটি হয় অথবা 40-60 বা 60-40 হোয়াট এভার দ্য কম্বিনেশন ইজ। তো এখন সেটা আমরা হয়তো এভাবে পাই চার্ট দেখে বুঝতে পারবো না যে কোনটা আমাদের জন্য সুবিধাজনক। এই জন্য ক্যালকুলেট করে আমরা দেখতে পারবো যে আসলে কোন স্ট্রাকচার ফার্মের জন্য পজিটিভ বা বেনিফিট নিয়ে আসতে পারে। ফার্মের কিছু ইন্ডিকেশন হলো যে কিভাবে আমরা এটা বুঝবো। একটি হলো ROE, তারপরে ROA, তারপরে রয়েছে আমাদের EPS। এই বিষয়গুলি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই স্ট্রাকচারের মাধ্যমে ফার্মের কতটুকু বেনিফিট অথবা কতটুকু লস হচ্ছে। টেবিল 16.1, 16.2 এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটি ফার্মের একটি অবস্থা দেয়া আছে, বর্তমান ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। দুইটি কলাম আছে, একটি হলো কারেন্ট, বর্তমান অবস্থা। তো কারেন্ট অবস্থায় অ্যাসেট কত? 8000। দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। কারেন্ট অবস্থায় কোম্পানির অ্যাসেট হলো 8000 এবং এই 8000 ডেট 0। তার মানে কি এটা কোন ধরনের ফার্ম? কোন ধরনের ফার্ম? অল ইকুইটি ফার্ম। অল ইকুইটি ফার্ম। এবং একদিকে হলো অ্যাসেট 8000, ডেট 0, ইকুইটি 8000। তার মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি 8000। এতটুকু ইনফরমেশন জানলাম। সাথে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, মার্কেট রেট, এবং মার্কেট ভ্যালু পার শেয়ার $20, এবং শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট কত? 400 শেয়ার। এটা হলো বর্তমান অবস্থা। এখন এই ফার্ম চিন্তা করছে, they are planning to convert the all equity farm into levered farm. তাদের একটি প্রপোজাল যে তারা কি করবে, যে এই অবস্থা থেকে তারা কনভার্ট করে লিভার্ড ফার্মে যাবে। তার মানে তারা ডেট ফাইন্যান্সিং এ যাবে। ওকে, ডেট ফাইন্যান্সিং এ গেলে বেনিফিট আছে কিনা সেটা বোঝার জন্য এই এক্সাম্পলটি, যে তারা এটা করার জন্য আগে থেকে এগুলি ক্যালকুলেশন বা অ্যানালাইসিস গুলি করতে হয়। তো তাদের পরের কলামে দেখেন প্রপোজড, মানে তারা যেই স্ট্রাকচারে তারা যেতে চাচ্ছে সেই প্রপোজডের মধ্যে কি আছে? অ্যাসেট 8000, সেটাই ঠিক আছে, কিন্তু ডেটের ক্ষেত্রে 4000 এন্ড ইকুইটি 4000। তার মানে তাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে? 50-50। মানে পাই মডেলের মাধ্যমে আমরা যেটা দেখেছিলাম, এদের এই পাই মডেলের মধ্যে এক্সপ্রেস করলে দেখা যাবে 50% ডেট, 50% ইকুইটি। আর ইন্টারেস্ট রেট তো মার্কেটে এটা মানে আমরা ফার্ম লোন নিক অথবা না নিক এটা তো সেমই থাকবে, এই কারণে 10%ই আছে। মার্কেট ভ্যালু পার শেয়ার এন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং এখানে 400 কারেন্ট মানে বর্তমানে আছে, এবং যখন সে ওই ফরম্যাটে যাবে তাহলে 8000 থেকে 4000 এ গেল, তার মানে শেয়ার সংখ্যা এখানে 400 থেকে 200 এ চলে আসলো, মানে অর্ধেক। তো এরপরে দেখি আমরা কারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, যখন বর্তমান অবস্থা, এই অবস্থায় কোম্পানির কিছু ক্যালকুলেশন যেটা আমরা ফার্মের ভালো মন্দ বুঝতে পারবো, মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বুঝতে পারবো। এর জন্য ROA ফর্মুলা তো আমাদের জানা আছে, তাই না? জি স্যার। ইনকাম বাই টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেট, এটা কত পার্সেন্ট? এখানে 5%, 15%, 25%। তিনটি অবস্থা কেন? কারণ আমরা যখন ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং এ যাই তখন ফিউচার যেহেতু আনসার্টেন, আমাদেরকে তিন ধরনের চিন্তা করতে হয়, যে মার্কেট কন্ডিশন ভালো হলে কি হবে, খারাপ হলে কি হবে, অথবা এই অবস্থা যদি কন্টিনিউ করে স্ট্যাগন্যান্ট থাকে সেক্ষেত্রে কি হবে। কারণ যখন কোনো প্রপোজাল থাকে, কোনো প্রপোজড বিষয় থাকে, যখন অ্যানালাইসিসের মধ্যে থাকে, তখন ফিউচার তো আমরা জানি না, আনসার্টেন। এ কারণে তিনটি বিষয় বা তিনটি অবস্থা, ইকোনমির তিনটি অবস্থা, এই তিনটি কন্ডিশন অফ দ্য ইকোনমি, সেটি মাথায় রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে রিটার্ন অন অ্যাসেট, এই বর্তমান কারেন্ট
ক্যাপিটাল স্ট্রাকচারে মানে অল লিকুইডিটি অবস্থায় যদি ইকোনমির অবস্থা রিসেশন হয় মানে খারাপ হয় সেক্ষেত্রে আরওএ হবে 5%, এবং যদি এক্সপেক্টেড হয় মানে অ্যাভারেজ মানে খুব ভালো না খুব খারাপ না এভাবে যদি চলে সেক্ষেত্রে আমাদের আরওএ হবে 15%। আর যদি ফার্মের অবস্থা মানে ইকোনমির অবস্থাই ভালো হয়, বিজনেস যদি বুম হয়, সবকিছুই ভালোভাবে চলছে, সেক্ষেত্রে রিটার্ন অন অ্যাসেট হবে 25%। আর্নিং বলতে এখানে নেট প্রফিট মিন করছে। তো ফার্মের যেহেতু আমরা বিজনেস রান করব এই ইকোনমিক কন্ডিশনের মধ্যে, যদি খারাপ হয় সেক্ষেত্রে তো আর্নিং কম হবে। 400 এক্সপেক্টেড, অ্যাভারেজ হলে 1200, আর যদি খুব ভালোভাবে বিজনেস অপারেট করা যায় সেক্ষেত্রে 2000। রিটার্ন অন ইকুইটি এরকম 5, 15, 25, এবং আর্নিং পার শেয়ারও এখানে 1, 3 এবং 5। ইউ গট দি পয়েন্ট? তাহলে এটাই হলো কারেন্ট স্ট্রাকচারের বর্তমান যে ক্যাপিটাল স্ট্রাকচার। এই অবস্থায় যদি ফার্ম কন্টিনিউ করে তাহলে ফার্মের রিটার্নগুলি এরকম হতে পারে, সে তারই একটি ক্যালকুলেশন। এবং এটা আমরা ফিক্স করে কোনোটাই বলতে পারছি না, বিকজ ইকোনমিক কন্ডিশন তো আমরা জানি না। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মানে যদি এটি আমরা অল লিকুইডিটি ফার্ম থেকে কনভার্ট করে আমরা লিভারেজের দিকে যাই, লিভার্ড ফার্মের দিকে যাই, সেক্ষেত্রে কি হতে পারে? তো তারই টেবিল 16.3 সেটি এখানে শো করা আছে, দেখেন। আর্নিং বিফোর ইন্টারেস্ট ইবিআই, এটি কত দেয়া ছিল আমাদের? এটি ক্যাপিটাল স্ট্রাকচার যাই হোক, আমাদের টোটাল ক্যাপিটাল তো 8000ই থাকবে, এবং সেক্ষেত্রে বিজনেস আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করলে আমাদের তো বিজনেসে ফান্ড ফ্লো তো আর বেশি হচ্ছে না বা কম হচ্ছে না। এই কারণে আমাদের আর্নিং 400, 1200 এবং 2000 সেটি ঠিকই থাকলো। কিন্তু আমরা যদি অল লিকুইডিটি ফার্ম থেকে ডেট ফাইন্যান্সিং এ যাই সেক্ষেত্রে নতুন একটি কস্ট অ্যারাইজ করবে, সেটি কি? ইন্টারেস্ট তো আগে ছিল না, ডেট ছিল না তখন স্যার। জি, তাহলে এই নতুন একটি কস্ট এটি আমাদের অ্যারাইজ করবে। তো সেটি কত? আমাদের ওখানে ইন্টারেস্ট রেট দেয়া ছিল কত? 10%। জি স্যার। এবং আমাদের ডেট প্রপোজাল কত ছিল? অ্যামাউন্ট 4000। তাহলে 4000 এর উপরে আমাদের 10% রেটে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। কত আসে? 400। জি স্যার। তাই না? 4000 এর 10%। জি স্যার, 400। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে মানে যে ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, সেখান থেকে আমরা নেট ইনকাম বের করতে চাই বা পরবর্তীতে আরও তারপরে ইবিএস এগুলি বের করতে চাই, তাহলে আমরা কি করব সেটা টেবিল 16.3 তে দেয়া আছে। তো প্রথমে আমাদের কি থাকলো? ইবিআই, আর্নিং বিফোর ইন্টারেস্ট 400, 1200, 2000। এরপরে আমরা লেস করলাম ইন্টারেস্ট। কারণ আপনারা সবাই জানেন ইবিআইটি থেকে প্রথমেই কি বাদ দিতে হয়? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট বাদ দিলাম আমরা, থাকলো কত? আর্নিং আফটার ইন্টারেস্ট। থাকলো আর্নিং আফটার ইন্টারেস্ট। এখানে তিনটি কন্ডিশন তো ইকোনমির, তিনটি আলাদা আলাদা কলামে দেখানো আছে। তো রিসেশনে 0 এক্সপেক্টেড হলে 800 এন্ড এক্সপ্যানশন হলে $1600। তাহলে এই আর্নিং আফটার ইন্টারেস্ট আমরা বের করলাম। এবার যদি রিটার্ন অন ইকুইটি বের করতে চাই, তো রিটার্ন অন ইকুইটি কি মানে ফর্মুলাটা কি? রিটার্ন অন নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। আচ্ছা, টোটাল ইকুইটি কত? 400 স্যার। 4000। এখন স্যার, এখন এখন তো 200 স্যার। আগে ছিল 8000, এখন 4000। তো এখানে আমরা রিসেশনে বের করলে 0 হবে, কারণ
যেহেতু এখানে ইনকাম জিরো, সো এটা যাই দিয়ে আমরা ডিভাইড করি জিরোই হবে। তারপরে এক্সপেক্টেড এর ক্ষেত্রে 800 ডিভাইডেড বাই 4000 কত হয় করে দেখেন। এখানে তো আনসার লেখা আছে, আপনি একটু করে চেক করে দেখেন। ক্যালকুলেটর আছে না হাতের কাছে? ক্যালকুলেটর আছে হাতের কাছে? তো স্যার হাতের কাছে নাই, 0.2 আসবে স্যার। 800 এক্সপেক্টেড, মানে মধ্যের কলাম যদি আমরা চিন্তা করি, এখানে তাহলে নেট ইনকাম হলো 0 800 ডিভাইডেড বাই ইকুইটি হলো 4000, জি স্যার, তাহলে 800 ডিভাইডেড বাই 4000 ইকুয়াল টু 0.2 স্যার, 0.2, এটাকে পার্সেন্টেজে করলে 20%। 20%। এটি এখানে লেখাই আছে, যে রেজাল্টটা শো করা আছে। তারপরে 1600 কে যদি আবার সেম আমরা 4000 দিয়ে ডিভাইড করি 0.4 তাহলে আসবে আসে 0.4 বা 40%। ওকে, জি স্যার, বুঝছেন তো? জি স্যার, তাহলে ক্লিয়ার এবার বুঝতে পারছি। ইপিএসটা বের করেন তো। ইপিএস কিভাবে বের করে? টোটাল আর্নিংস বাই আউটস্ট্যান্ডিং জি, শেয়ার। তাহলে জিরো দিয়ে জিরোকে ডিভাইড করলে তো জিরোই হয়। জি তাহলে এক্সপেক্টেড মিডল কলাম, মিডল কলাম বের করেন। শেয়ার আউটস্ট্যান্ডিং কত? ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করার পরে এখন শেয়ার আউটস্ট্যান্ডিং কত? আগে ছিল 400। 3 স্যার, আগে ছিল 400 400 ছিল স্যার। না আগে? জি স্যার, অল ইকুইটি ফার্মে ছিল 400। জি এখন 200 স্যার। ওই যে আমরা প্রথমে যেটা শো করলাম, আবার এই যে দেখাচ্ছি উপরে দেখেন, শেয়ার আউটস্ট্যান্ডিং 400, জি তারপরে যখন প্রপোজড হলো 200। ওকে, জি জি স্যার, তাহলে এখন এই 200 দিয়ে ডিভাইড করেন, 800 ডিভাইডেড বাই 200 কত হয়? 4 হবে। 4। 4 হবে। 4 স্যার, তারপরে 1600 ডিভাইডেড বাই 200 কত হয়? 800 800। তাহলে 800 আমরা তিনটি কলামে ইকোনমির তিনটি কন্ডিশনে কি হতে পারে সেটি আমরা বের করলাম। এবারে আমরা কম্পেয়ার করব লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্মের পারফরমেন্স। তাহলে আমি উপরেরটা হলো 16.2 টেবিলটা হলো আনলিভার্ড আর 16.3 হলো লিভার্ড। এরপরে দুইটার ইপিএস কম্পেয়ার করেন। এবার কোনটা বেশি কোনটা কম? 2 নম্বরটা কম স্যার, বেশি স্যার। ডেপ্থটা বেশি স্যার, ডেপ্থটাই ভালো। ডেপ্টেটা আবার ফার্স্ট কলামে রিসিশনে কিন্তু জিরো। জিরো আছে, রেজিস্ট্রেশনে ভালো না স্যার, এক্সপেক্টেড আর কিন্তু এক্সপেনশনে এক্সপেক্টেড ভালো, এবং এক্সপেনশনে দুটোই ভালো। ভালো স্যার। ইপিএস বেশি আসে। তারপরে আরওই আগে হলো 5%, 15%, 25%, আর এবার কত? 0%, 20%, 40%। 40%। আচ্ছা, তো এরকমের সবগুলি কম্পেয়ার করে আমরা যতটুকু এখান থেকে কম্পেয়ার করে আমরা বুঝলাম, এখন একটা কনক্লুশন ড্র করেন তো যে আমাদের জন্য আগের ক্যাপিটাল স্ট্রাকচারটি ভালো হবে নাকি আমরা ডেট ফাইন্যান্সিং করলে আমাদের জন্য ভালো হবে? স্যার ডেপ্ট ফাইন্যান্সিং করলেই ভালো হবে স্যার, কারণ কি? কারণ স্যার এক্সপেক্টেড বেশি, এক্সপেনশনও বেশি, রিসেশনে হয়তো খারাপ হইলে ওইটা স্যার তত একটা ইফেক্ট করবে না। আমাদের দুইটা দিক ভালো স্যার, এক্সপেক্টেডও ভালো, এক্সপেনশনও ভালো স্যার। স্যার মনে হয় স্যার ফার্স্ট কলামটা হবে, কারণ স্যার মোটামুটি এভারেজ একটা ইনকাম থাকবে স্যার। কোশ্চেনটা হলো যে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করব কিনা, মানে অল ইকুইটি ফার্ম থেকে আমরা লিভার্ড ফার্মে যাব কিনা, জি স্যার, চেঞ্জ করব। এই ডিসিশনটা নিতে হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের। ফাইন্যান্সিয়াল ম্যানেজার তো হুইমজিক্যালি মাথায় একটা আসলো আর সিদ্ধান্ত নিবে, বিষয়টা তো এরকম না। তার এগুলি ক্যালকুলেট করে তারপরে অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হয়।
তো এখানে আমরা একটি সামারি এক্সাম্পল দেখলাম এবং দুইটা কম্পেয়ার করে আমরা এতটুকু বুঝলাম যে যদি আমরা ডেট ফাইন্যান্সিং এ যাই সেক্ষেত্রে আমাদের আরওই এবং ইপিএস দুইটাই বাড়ে শুধু রিসেশন পিরিয়ড ছাড়া, তাই না? জি জি স্যার, জি স্যার। তাহলে এবারে আমরা আসি যে ডেট ফাইন্যান্সিং ভালো, এই ব্যাপারে আমরা পজিটিভ হলাম, কিন্তু এবার আমাদের মূল অ্যানালাইসিসটা হতে হবে যে ইকোনমিক কন্ডিশন দেশের কি হতে পারে সেই ব্যাপারে একটি অ্যানালাইসিস, এবং সেটা অ্যানালাইসিসের জন্য আমাদের পলিটিক্যাল কন্ডিশন, বিজনেস এনভায়রনমেন্ট, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপরে বর্তমানে চিন্তা করলে করোনা পরিস্থিতি, এই জি। সবগুলি বিষয় মাথায় রেখে তারপরে আপনাকে এই অ্যানালাইসিসটি করতে হবে। ওকে, তো এখন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি চিন্তা করেন যে আমরা স্ট্রাকচার চেঞ্জ করব কিনা, সেক্ষেত্রে আমাদের ইকোনমিক অবস্থা আগামী বছর আর 6 মাস পরে সেক্ষেত্রে কি হতে পারে, এটা তো এক্সাক্ট কোনো আনসার আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাজাম্পশন কি বা ফোরকাস্টিং কি সেটা আমরা করতে পারি। যে ইকোনমিক কন্ডিশন খুব এক্সপানশন, খুব ভালো কিছু হয়ে যাবে, এটার না, স্যার। সম্ভাবনা খুবই কম। খুবই কম, তার মানে এক্সপ্যানশনের সম্ভাবনা কম। এক্সপেক্টেড এন্ড রিসেশন এই দুইটার মধ্যে একটা হতে পারে, জি তাই না? জি স্যার। এক্সপেক্টেড এন্ড রিসেশন, এক্সপেক্টেড বলতে অ্যাভারেজ, আর মানে খুব ভালো না খারাপ না এরকম, আর রিসেশন তো মন্দা অবস্থা বা খারাপ অবস্থা। তাহলে এই দুইটা অ্যানালাইসিস করে রিসেশন এন্ড এক্সপ্যানশন যদি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে হ্যাঁ এক্সপেক্টেড, এবং যদি আমরা দেখি যে না এই অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থার দিকে যেতে পারে, এরকমের চান্স 50%-এর বেশি, তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করব না। কারণ রিসেশনে গেলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করলে আমাদের ইপিএস 0 এবং আরওই 0। জিরো। ফার্মের জন্য এটা খুবই একটি কি হবে, নেগেটিভ। ফার্মের জন্য এটাই একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ফার্মের, এটি কখনই। তো আমরা যদি এরকমের পসিবিলিটি থাকে যে ইকোনমিক রিসেশনের দিকে যেতে পারে, তাহলে আমরা স্ট্রাকচার চেঞ্জ করব না, যেমনি আছে আমরা অল ইকুইটিতে থাকবো। কিন্তু ওভারঅল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমরা কনফার্ম হতে পারি, এবং সেটা কনফার্ম হওয়ার আসলে কোনো এরকমের মানে ফিক্সড কোনো তরিকা নাই, জি এটি অ্যানালাইসিসের বিষয়, ফোরকাস্টিং এর বিষয়। তো সেটি আমরা যদি এরকমের বুঝতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ এক্সপেক্টেড হবে, তখনই শুধু আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো। কারণ সেক্ষেত্রে আমাদের 15 থেকে আরওই বেড়ে 20 হয়ে যাবে, তারপরে ইপিএস 3 থেকে 4 হয়ে যাবে। এটা যদি হয় এটা ফার্মের জন্য খুবই অ্যাডভান্টেজাস হবে, কারণ এর ইম্প্যাক্ট আবার শেয়ার মার্কেটে পড়বে, শেয়ার মার্কেটে আমাদের শেয়ার মানে কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাবে, তখন আলটিমেটলি এই ফার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে। তাহলে আমরা কনক্লুশন ড্র করতে পারি, if the farm can forecast the economic condition of the country is expected or expansion, then the current capital structure should be changed, otherwise not. Okay, তাহলে কনক্লুশন আমরা কি করলাম? If the company forecast current situation, then Forecast. we can forecast current situation, then we can change capital structure. Otherwise, we cannot change structure. yeah, এবং এটা ফার্মের জন্য এই ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ তার অনেক বিষয় আছে এখানে মাথায় রাখতে হয়, এবং এটি ইন্ডাস্ট্রির উপরও অনেকটা ডিপেন্ড করে। যেমনি বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে তো আপনি যদি গার্মেন্টস সেক্টর নিয়ে চিন্তা করেন তাহলে এটার অবস্থা একরকম, আবার ফার্মাসিউটিক্যালস নিয়ে চিন্তা করেন একরকম, আবার ব্যাংকিং নিয়ে চিন্তা করলে আরেক রকম, তাই না? Yes, sir. তো এখন সেটা ডিপেন্ড করবে যে ইন্ডাস্ট্রিটা কোন ধরনের। ব্যাংকিং হলে তারা চিন্তা করবে তাদের ক্লাসিফাইড লোনের অবস্থা কি, এটি একটি বড় হেডেক, তাই না? তারপরে রিয়েল এস্টেট হলে চিন্তা করবে মানুষের ইনকাম তো এখন কমে যাচ্ছে, ফ্ল্যাট বিক্রি হবে কিনা আদৌ, রিসেশনে পড়ার সম্ভাবনা।
তাই না? সেগুলি সে চিন্তা করবে। তো ফ্ল্যাট বিক্রি যদি নাই হয় তাহলে তো তার নেট ইনকাম বাড়বে না, পারবে না, কমে যাবে। আর নেট ইনকাম না বাড়লে তো আলটিমেটলি বিক্রি হবে না। ওই যে মানে যেটা আমরা বললাম রিসেশন পিরিয়ডে যা হয় ডেপ্থ স্ট্রাকচারে এরকমই যাওয়া একটি যাবে না। অবস্থা হওয়ার চান্স বেশি। আবার যদি ফার্মাসিউটিক্যালস হয় তারা হয়তো চিন্তা করবে যে করোনা পরিস্থিতি বাড়লেও কোনো সমস্যা নাই, ওষুধেরও বেশি বিক্রি হবে, সেল বাড়বে তাদের। তাই না? মানুষ যত অসুস্থ হবে তাদের আরো ফার্মাসিউটিক্যালস এর সেলস বাড়বে। সেলস বাড়বে, তাদের সমস্যা নেই। আর যদি টেলিকম হয় তারা চিন্তা করবে মানুষ ঘরে থাকুক বাইরে থাকুক ফোনে কথা তো বলতেই হবে। তো আলটিমেটলি সিম বিক্রিটা কিছুটা কমে যেতে পারে, কিন্তু ফোন কল তো আর কমবে না, নেটের ইউজ কমবে না। বাড়বে। তো তার মানে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস আবার ভ্যারি ভ্যারি করে। করবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজার তার ডিসিশনের ক্ষেত্রে, তার চিন্তার ক্ষেত্রে এই বিষয়গুলি সে মাথায় নেবে যে সে কোন কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে এবং সেই ইন্ডাস্ট্রির অবস্থা কি, সেটার ইকোনমিক কন্ডিশন বর্তমানে কি, ভবিষ্যতে কি হতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে লিভার্ড ফার্ম ভালো নাকি আনলিভার্ড ফার্ম ভালো? এর আনসার ইকোনমিক কন্ডিশন। এটা কি কোনো স্ট্রেট স্ট্রেট বা শর্টকাট Answer আনসার নেই। আছে এর? না, এবার ভালো। এরকম স্ট্রেটলি বলতে পারবো না যে এটা ভালো অথবা এটা খারাপ। ভালো। এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর। তবে এখানে একটি গ্রাফ দেখেন, ফিগার 16.2। এখানে হরাইজন্টাল এক্সিস, আর্নিং বিফোর ইন্টারেস্ট, এখানে নো ট্যাক্স, মানে ট্যাক্স ধরা হয়নি, মনে করা হয়েছে যে ট্যাক্স নাই। তো হরাইজন্টাল এক্সিস সমান্তরাল যেটি, এটি হলো ইবিআই আর্নিং বা নেট ইনকাম ধরে নিলাম, আর যেটি ভার্টিক্যাল এটা হলো ইপিএস আর্নিং পার শেয়ার। ইপিএস এর সাথে ইনকামের সম্পর্ক কি? তা আমরা তো জানি যে ইনকাম বাড়লে ইপিএস বাড়বে, এটাই স্বাভাবিক, তাই না? ইনকাম বাড়লে ইপিএস বাড়বে না জি স্যার। যদি না নতুন শেয়ার ইস্যু না করে। করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যখন 400 ইবিআই, ইপিএস হলো 1, যখন 800 ইবিআই তখন ইপিএস কত? 2, যখন 1200 তখন ফ্রি, এরকমের 1604 এরকমের বাড়তেছে। এখন যেটি জিরো এক্সিস্ট থেকে আপওয়ার্ড যে লাইনটি উপরে এসছে সেটি হলো নো ডেট, মানে অল ইকুইটি ফার্মের লাইন। একবারে মধ্য জিরো থেকে শুরু হয়ে উপরের দিকে যে লাইনটি গেছে এটি হলো নো ডেট। আর আরেকটি যেটি ডট ডট লাইন যেটি -2 থেকে হ্যাঁ এইটা হলো ডেট। ডেট। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দুইটি ব্রেক ইভেন পয়েন্টকে এখানে মার্ক করা হয়েছে। তার মানে আমাদের যদি আর্নিং 800 হয় এবং সেক্ষেত্রে ইপিএস 2 হবে, এটি হলো ব্রেক ইভেন পয়েন্ট, নো লস নো গেইন। নো লস নো গেইন মানে আমরা অল ইকুইটি ফার্মে থাকি আর ডেট ফার্মে যাই, কোনো ইয়ার এটা একই রকম রেজাল্ট দিবে। কিন্তু এর উপরে যদি উঠি সেক্ষেত্রে কি হবে? কম বেশি হবে স্যার, চেঞ্জ হয়ে যাবে স্যার। সেক্ষেত্রে আমাদের লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্ম অনুযায়ী রেজাল্ট ভ্যারি করবে। এবং নিচের পার্টে এর জন্য মার্ক করে দেয়া আছে, বলা আছে দেখেন ডিসঅ্যাডভান্টেজ টু ডেট, আর উপরের পার্টে বলা আছে অ্যাডভান্টেজ টু ডেট। তার মানে ইনকাম যদি আপনার 800 এর চেয়ে বেশি হয়, 1200 হোক 1600 হোক যাই হোক, তখন আমরা ডেট ফাইন্যান্সিং আমাদের জন্য ভালো হবে। পজিটিভ। কিন্তু ইনকাম যদি 800 এর চেয়ে কম, মানে ওই যে রিসেশনের দিকে যায়, সেক্ষেত্রে ডেট ফাইন্যান্সিং আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। ইউ গট দি পয়েন্ট? জি স্যার।
মানে স্যার। ইনকামের সম্ভাবনা বেশি থাকলে সেক্ষেত্রে ভালো। ডেট ফাইন্যান্সিং ভালো হবে। পজিটিভ। ওকে, জি স্যার। এখানে নো ট্যাক্স ধরা হয়েছে কারণ ট্যাক্স আসলে আবার আরেকটি নতুন ভাবে চিন্তা করতে হয়, কারণ এখানে আমরা যে নেট ইনকাম বের করলাম, এই নেট ইনকাম তো ইন্টারেস্ট বাদ দিয়ে তারপরে বের করেছি, আর যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে আবার ট্যাক্সের রেট কত সেই অনুযায়ী ট্যাক্স পেমেন্ট করার পরে যেটি থাকবে সেটি হলো নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা হলো বিফোর ট্যাক্স। এটা হলো বিফোর ট্যাক্স। তো আফটার ট্যাক্স চিন্তা করলে হয়তো রেজাল্ট এরকম থাকবে না, এবং সেটি আবার অন্য রকমের রেজাল্ট দিবে। তো এর উপরে বেস করে চয়েস বিটুইন ডেট আর ইকুইটি, মানে ডেট নিব না ইকুইটি নিব, এর উপরে বেস করে একটি থিওরি আছে এমএম প্রপোজিশন, এটার নাম হলো এমএম প্রপোজিশন 1 and 2। 1 এ বলা আছে নো ট্যাক্স আর 2 তে বলা আছে উইথ ট্যাক্স। তো আমরা এবার দেখব যে এই প্রপোজিশন দুইটা কি, শর্টলি এটি সম্পর্কে একটু আইডিয়া নেব। দেখেন এই টেবিলটা এমএম প্রপোজিশন, এমএম বলতে দুইজন ব্যক্তির নাম, একজন হলো মডিগ্লিয়ানি আর একজন হলো মিলার। এই দুইজন ব্যক্তি এটি নিয়ে গবেষণা করেছেন অনেক আগে, যে আসলে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করলে ফার্মের উপরে কি ইম্প্যাক্ট পড়ে কি পড়ে না, সেই বিষয় নিয়ে গবেষণা করে এই থিওরিটি ডেভেলপ করেছেন। তো এখানে প্রপোজিশন 1 এ কি বলা আছে দেখেন, নো ট্যাক্স বা উইদাউট ট্যাক্স। এখানে নো ট্যাক্স অ্যাজাম্পশন গুলি হলো ট্যাক্স নাই, নো ট্রানজাকশন কস্ট, ইন্ডিভিজুয়াল এন্ড কর্পোরেশন বড় এট সেম রেট, মার্কেটে ইন্টারেস্ট রেট সেম থাকবে সবসময়। এই তিনটি অ্যাজাম্পশন ধরে নিয়ে এই অ্যাজাম্পশনের উপরে বেস করে বলা হয়েছে প্রপোজিশন 1 এ ভিএল মানে ভ্যালু অফ লিভার্ড ফার্ম, এল বলতে লিভার্ড ফার্ম আর ইউ বলতে আনলিভার্ড ফার্ম, আর ভি বলতে ভ্যালু, VL value of livered farm equal to VU value of unlivered farm। এটি আমরা মনে রাখবো, VL equal to VU মানে কি value of livered farm equals value of unlivered farm। কখন হবে? যখন ট্যাক্সের ইমপ্লিকেশন থাকবে না। ঠিক আছে, তাহলে এমএম প্রপোজিশন 1টা কি, ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়ালস ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। আচ্ছা, এতটুকু এখানে আমরা জানলাম। আরেকটু দেখি স্যার। স্যার এক্ষেত্রে তাহলে তো ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, তো সেম হয়ে গেল। ভ্যালু ইকুয়াল টু, ভ্যালু বলতে কি বোঝায়? ভ্যালু বলতে বোঝায় ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারে তার যে ডেট এর ভ্যালু কত এবং তার যে ইকুইটি তার ভ্যালু কত, দুইটা সাম আপ করলে যা হয় সেটি হলো ফার্মের ভ্যালু। যেমনি আগের যে এক্সাম্পলটি আমরা দেখলাম, ওখানে ভ্যালু কত ছিল? 8000, 4000 বন্ড, 4000 কি 44 দুইটা ভাগ করলাম না আমরা ইকুইটি। যখন ডেট ফার্ম বা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করার প্ল্যান করলো, তখন কি করেছিল প্ল্যান? 4000 4000 ইকুইটি, তাই না? তাহলে এক্ষেত্রে ভ্যালু অফ দা
আনলিভার্ড ফার্ম কত ছিল? 8000। জি স্যার। আর যখন লিভারেজে গেল তখন কত হলো? 4000 স্যার। 4000 প্লাস 4000 4000 কত হয়? 8000। 8000 8000 টোটাল 8000 কে দুই ভাগে ভাগ করতে। তাহলে VL ইকুয়াল টু VU হলো না? জি স্যার। এটা হবে যদি ট্যাক্সের ইমপ্লিকেশন না থাকে। ট্যাক্স, ট্রানজাকশন কস্ট এটা না। হ্যাঁ, এগুলি যদি না থাকে তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করলেও এর আসলে কোনো ফার্মের ভ্যালু এর উপরে ইম্প্যাক্ট থাকে না। ওকে, এটি গেল যখন ট্যাক্স নাই। কিন্তু ট্যাক্স নাই এটি তো একটা ভেগ কথা। ট্যাক্স নাই এরকম ট্যাক্স তো দুনিয়ায়, দিতেই হবে স্যার, জি ট্যাক্স তো দিতেই হবে। ট্যাক্স তো দিতেই হবে। এই কারণে এটি একটি থিওরিটিক্যাল ডিসকাশন অনলি, বাট প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো স্টেট উইদাউট ট্যাক্স। এই কারণে তারা ঠিক আছে, কাজ ওটাকে করবো। আরো ওটাকে মডিফাই করে উইথ ট্যাক্সও Modify দেখিয়েছে যে ট্যাক্স হলে কি হয়। ট্যাক্স হলে কি হয় সেটা আবার একটু সামারিতে আমরা দেখি। উইথ কর্পোরেট ট্যাক্স, এক্ষেত্রে আবার অ্যাজাম্পশন গুলি কি? কর্পোরেশনস আর ট্যাক্স এট দ্য রেট টিসি, মানে কর্পোরেট ট্যাক্স থাকবে, নো ট্রানজাকশন কস্ট, অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেশন বড়ো এট দ্য সেম রেট। রেট মার্কেটে সেম থাকবে। রেট মার্কেটে রেট মার্কেটে সেম থাকবে বলতে এখন যেমনি বরোইং রেট মার্কেটে আমাদের সেম, সেম সো এরকমের সেম রেট থাকবে। ট্যাক্স কর্পোরেট ট্যাক্সও সেম থাকবে। এগুলি অ্যাজাম্পশন নিয়ে বলা হয়েছে প্রপোজিশন 1। দেখেন আবার আগেরটা হলো প্রপোজিশন 1 উইদাউট ট্যাক্স, আর এবার হলো প্রপোজিশন 1 উইথ ট্যাক্স। এবারে কি বলা হয়েছে? ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস টিসিবি। স্যার টি এর পরে কি স্যার? টি এর নিচের দিকে সি, টি শুধু? টি সি সি, আচ্ছা, সিটা হলো বেজে নিচের দিকে, টিসি আর সাথে হলো ক্যাপিটাল বি। এখানে বলা হয়েছে যে ফার্ম যদি ট্যাক্স দেয়, আগে তো ধরা হয়েছিল ট্যাক্স নাই, এবার বলা হয়েছে কি ফার্ম যদি ট্যাক্স দেয় সেক্ষেত্রে প্রতি বছর ফার্মের একটি ট্যাক্স অ্যাডভান্টেজ আছে। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। যদি আমরা আনলিভার্ড ফার্ম থেকে লিভার্ড ফার্মে যাই তাহলে নতুন একটি কস্ট অ্যারাইজ করবে, সেটি কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট তো একটি এক্সপেন্স যেটা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে রেভিনিউ থেকে মাইনাস করতে হয়, তাই তো? তাহলে ফার্মের মাইনাস করার পরে এক্সপেন্ডিচার ট্যাক্স বসবে। ফার্মের এক্সপেন্ডিচার যত বাড়ে ফার্মকে তত বেশি ট্যাক্স দিতে হয় না কম দিতে হয় বলেন তো? কম দিতে হয়। কম দিতে হয়। কম দিতে হয়। তাহলে নতুন একটি ইন্টারেস্ট এক্সপেন্স বাড়ার কারণে ফার্মের ট্যাক্স কম দিতে হবে না বেশি দিতে হবে? কমে যাবে, কম দিতে হবে। কমে যাবে। দিতে তাহলে হবে স্যার, আগে কম দিতে হবে। আগে যা দিত এখন তার চেয়ে কম দিতে হবে। যতটুকু কম দিতে হয় সেটি হলো তার ট্যাক্স অ্যাডভান্টেজ। বুঝছেন বিষয়টা? এই ট্যাক্স অ্যাডভান্টেজ এটা তো প্রতি বছরই সে পাচ্ছে, এবং কোম্পানি এই ফার্ম যে কোনো কর্পোরেশনের লাইফ টাইম কত? স্যার এটা তো আনলিমিটেড। আনলিমিটেড মানে পারপিচুইটি। আনলিমিটেড। যেহেতু আনলিমিটেড তাহলে এই যত টাকা ট্যাক্স অ্যাডভান্টেজ পাচ্ছে এটা আনলিমিটেড টাইমের জন্য, সেই পুরো টাকার মানে আনলিমিটেড টাইমের এই ক্যাশ ফ্লোর যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে যে অ্যামাউন্ট পাওয়া যায় সেটা যদি ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের সাথে অ্যাড করা হয় তাহলে ভ্যালু অফ লিভার্ড ফার্মের সমান হয়। ইউ গট দ্য পয়েন্ট? আরেকবার বল লাস্টে কি জানো? আচ্ছা, আবারও বলছি, উইথ ট্যাক্সের ক্ষেত্রে প্রপোজিশন 1 হলো ভ্যালু অফ লিভার্ড ফার্ম, ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম
যখন ডেট ফাইন্যান্সিং করলাম তখন VL ইকুয়াল টু VU আগে যেটা আমরা জেনেছি সেটি সমান জি। থাকবে না, সেটি এখন সমান প্লাস থাকবে যোগ না। হবে। এখানে VU কম, এর সাথে যদি আমরা ট্যাক্স অ্যাডভান্টেজের ভ্যালুটা অ্যাড করি তাহলেই সমান হবে। আমাদের VL এর সমান হবে। জি স্যার। এখন টিসিবি বলতে আমাদের ভ্যালু অফ ট্যাক্স শিল্ড, ট্যাক্স শিল্ড বলতে ট্যাক্স থেকে যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি এটি হলো টিসিবি। বি বলতে আমাদের ডেট, বুঝছেন? বি বলতে কি? বি বলতে ডেপ স্যার। জি ডেট ফাইন্যান্সিং। For a firm with perpetual debt. জি একটা মিনিট। তাহলে টিসিবিটা কিভাবে, মানেটা কি? ভ্যালু অফ ট্যাক্স আর হলো ডেট ফাইন্যান্সিং। তাহলে স্যার, আরেকটু টিসি উপরে হলো আছে। ট্যাক্স রেট, টিসি হলো ট্যাক্স রেট, এর সাথে যদি আপনি কত টাকা ডেট ফাইন্যান্সিং করলেন এটা মাল্টিপ্লাই করেন তাহলে এই ভ্যালু অফ ট্যাক্স শিল্ড টিসিবি পাওয়া যাবে। এটা হলো শর্টকাট ওয়ে যে ট্যাক্স রেট দিয়ে ভ্যালু অফ ডেট ফাইন্যান্সিং মাল্টিপ্লাই করলে ভ্যালু সরাসরি পাওয়া যাবে। এটা কেন পাওয়া যাবে এটা আবার স্যার। ডিটেইলস আছে ভেতরে, জাস্ট মনে রাখার জন্য এতটুকুই মনে রাখেন, যতটুকু ডেট ফাইন্যান্সিং বা যতটুকু লোন নিলাম তার সাথে ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করলে যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটাই হলো ভ্যালু অফ ট্যাক্স টিসিবি। শিল্ড। ভ্যালু অফ ট্যাক্স শিল্ড এটা ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের সাথে অ্যাড করলে ভ্যালু অফ লিভার্ড ফার্মের সমান হবে। ওকে, এতটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে প্রপোজিশন 1 এ কি বলেছিলাম একজন বলেন? উইদাউট ট্যাক্স। প্রপোজিশন 1 এ উইদাউট ট্যাক্সে VL is equal to VU. Value of livered farm is equal to value of unlivered farm. জি, তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার যাই হোক ভ্যালু অফ লিভার farm আর ফার্ম unlivered farm সমান। সেম হবে। আর উইথ ট্যাক্সে আমরা কি বলেছি? With tax হলো value of livered farm is equal to value of unlivered farm plus TCB. আর TCB হলো tax rate into debt financing. ডেপ জি অ্যামাউন্ট অফ ডেট ফাইন্যান্সিং। বি বলতে অ্যামাউন্ট অফ debt financing. ডেট ফাইন্যান্সিং, এটি বন্ড হোক এটি লোন হোক যাই হোক টোটাল ফিগারটা। এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই একটা প্রপোজিশন আমরা জানলাম। যেহেতু বড় ম্যাথ আমরা করব না এই জন্য আর ফর্মুলা আরো ডিটেইলসে যাইনি, এতটুকু যতটুকু বোঝার জন্য ততটুকুই Basic আলাপ করলাম আমরা। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই টিসিবি মানে লেখা আছে ট্যাক্স শিল্ড, ভিউ ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, এস বলতে ইকুইটি, বি বলতে ডেট, মানে সিম্বলের মিনিং গুলি লেখা আছে এখানে দেখা যাচ্ছে। জি স্যার। এস বলতে আমরা কি বলছি? ইকুইটি। Yes বলতে equity. বি বলতে ডেপ বি বলতে মানে ফর্মুলার মধ্যে যে বি আছে সেটা, maybe. ফর্মুলার মধ্যে যেখানে এস আছে এস বলতে ইকুইটি। আচ্ছা গেল, তাহলে একটি পার্ট আমরা শেষ করলাম ক্যাপিটাল স্ট্রাকচারের। এবারে ক্যাপিটাল স্ট্রাকচারের পরের পার্টের ডিসকাশনে যাব। এখানে অনেক ম্যাথ আছে, এগুলি সব বড় ম্যাথ, এই জন্য আর করতে গেলাম না। ভাই সাইগন কোথায় অ্যাড করেন না? আচ্ছা ঠিক আছে। ক্যাপিটাল স্ট্রাকচারের পরের টপিক। আজকে পার্টিসিপেন্টস কম মনে হচ্ছে। তার টোটাল
স্যার 11 স্যার 10 জন স্যার আমরা, আচ্ছা আপনি আচ্ছা সহ স্যার টোটাল 11 জন। তাহলে এখন আর নতুন দু একজন আসছে বোধহয়, তাই তো? 10 জন স্যার, আগে ছিল জি স্যার, 8 আমি জন, 10 মিনিট এখন পরে 2 জন। জয়েন করছি স্যার। হুম। দ্য পেকিং অর্ডার থিওরি দেখেন, এরপরে যে টপিকটা আলাপ করব দ্য পেকিং অর্ডার থিওরি। অর্ডার বলতে আমরা বুঝি, অর্ডার বলতে কি? সিকোয়েন্স। সিকোয়েন্সিয়াল। এখানে অর্ডার বলতে সিকোয়েন্স, কোনটার পরে কোনটা। দ্য পেকিং অর্ডার থিওরি ডিসকাস করবে ফাইন্যান্সিং এর সিকোয়েন্স। তার মানে ইফ উই গো ফর ফাইন্যান্সিং, হুইচ সোর্সেস উইল বি গেট প্রেফারেন্স and which on less preference, সেক্ষেত্রে এই থিওরি আমরা এর মাধ্যমে জানতে পারবো। স্যার ডিসকাস অ্যাবাউট স্যার পেকিং অর্ডার থিওরি ডিসকাস অ্যাবাউট দ্য প্রেফারেন্স অফ ফাইন্যান্সিং। ডিফারেন্স অফ ফাইন্যান্সিং। প্রেফারেন্স, প্রেফারেন্স কোনটি আগে কোনটি জি পরে। স্যার, কোনটা আগে? or sequential order of different sources of financing, এভাবে বলতে পারি, sequential order of different sources of financing. রুলস অফ পেকিং অর্ডার, এবারে দেখি 1 নাম্বার রুলস দেখেন। পেকিং অর্ডারে 1 নাম্বার রুলস কি? ইউজ ইন্টারনাল ফাইন্যান্সিং। ইন্টারনাল ফাইন্যান্সিং। জি, ইন্টারনাল ফাইন্যান্সিং আমরা পড়েছিলাম 3rd চ্যাপ্টারে। মানে কি বলেন তো? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল ফাইন্যান্সিং? কোম্পানি প্রথমে তাদের যে ইন্টারনাল ফাইন্যান্স আছে সেখান থেকে ফাইন্যান্স সংগ্রহ করবে। ইন্টারনাল ফাইন্যান্সিং এর সেই সোর্সটা কি, নাম বলেন? স্যার ইন্টারনাল ফাইন্যান্সিং স্যার মাঝে মাঝে স্যার কিছু কিছু ফান্ডের টাকা জমা থাকে স্যার, যেমন এই তো সেইটার নাম বলেন কি? শেয়ার রেভিনিউ জমা থাকে। ইয়ার হতে স্যার ফিক্সড ডিপোজিট। কোম্পানির ইন্টারনাল সোর্স ফিক্সড ডিপোজিট হতে পারে স্যার। প্রভিডেন্ট ফান্ড। না, এগুলি তো এমপ্লয়ীদের। এমপ্লয়ি। প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ীদের। ফিক্সড ডিপোজিট হতে পারে স্যার। ফিক্সড ডিপোজিট কোন সেন্সে? মানে ফার্মের ফিক্সড ডিপোজিট? জি। ফার্ম ফিক্সড ডিপোজিট বলতে তার ক্যাশ হয়তো সে আইডল না রেখে ফিক্সড ডিপোজিট করে রাখলো, জি। কিন্তু সেটা তো বিভিন্ন পারপাসে ইউজ হয়। তার লিকুইডিটি ক্রাইসিস বিভিন্ন সময় এগুলিকে ফেস করার জন্য হয়তো সে ইউজ করবে। কিন্তু ইন্টারনাল ফাইন্যান্সিং বলতে যেটি বোঝায় সেটা হলো রিটেইন আর্নিংস। শেয়ার থেকে যে আর্নিংটা হয়, বুঝছেন? রিটেইন আর্নিংস পড়েছিলাম না আমরা? জি স্যার। স্যার রিটেন আর্নিংস ফার্দার ইনভেস্টমেন্ট আমরা যখন করি এটাই স্যার ইন্টারনাল ফাইন্যান্সিং। জি, তাহলে এখানে 1 নাম্বার রুল হলো ইউজ ইন্টারনাল ফাইন্যান্সিং ফার্স্ট। সবার আগে আপনি কোন সোর্স থেকে ফাইন্যান্স করবেন? ইন্টারনাল ফাইন্যান্সিং। এবং ইন্টারনাল ফাইন্যান্সিং এর মাধ্যমে যে গ্রোথ এনশিওর করা যায় সেটিকে কি গ্রোথ রেট বলে বলেন তো? ইন্টারনাল গ্রোথ স্যার। ইন্টারনাল গ্রোথ রেট। গুড। তাহলে প্রথমেই ফার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে চিন্তা করবে যে নিজস্ব ফান্ড বা ইন্টারনাল সোর্স অথবা রিটেইন আর্নিংস কি আছে। এটা যদি থাকে এখানে, সেটাকে সে প্রথমে ইউজ করবে ফর ইনভেস্টমেন্ট অর ফার্দার এক্সপেনশন। এটা যদি না থাকে অথবা এটা ইউজ হয়ে যায়, তারপরে সে কি চিন্তা করবে? সাস্টেনেবল গ্রোথ বলা হয়েছে নাম্বার 2 দেখেন, সিকিউরিটি ফান্ড। সেফ সিকিউরিটিজ ফার্স্ট। সেফ সিকিউরিটি আগে, আর তারপরে লেস সেফ। তো সেফ সিকিউরিটি এখানে বলতে বন্ড আগে, ইকুইটি পরে।
শোনা যায় না। বন্ড, ব্যাংক লোন, এটি হলো 2 নম্বরে। আর 3 নম্বরই বা লাস্ট হলো শেয়ার। স্যার আবার বলেন স্যার একটু। 1 নম্বরে ইন্টারনাল ফাইন্যান্সিং, 2 নম্বরে বন্ড, 3 নম্বরে শেয়ার। ব্যাংক লোন, ব্যাংক লোন বন্ড একই, বন্ড, ব্যাংক লোন, মানে ডেট এক কথায় আর কি, ডেট। ডেট। বুঝছেন? জি স্যার। তিনটা ধরো। যতক্ষণ আপনার ডেট ক্যাপাসিটি রয়েছে, সেকেন্ড স্টেজে আপনি ডেট ফাইন্যান্সিংই করবেন। এখন ইন্টারনাল ফাইন্যান্সিং নাই, ডেট ক্যাপাসিটি নাই। ডেট ক্যাপাসিটি বলতে আপনি আর লোন পাবেন না, আর কেউ দিবে না। এখনই আপনি চিন্তা করবেন শেয়ার ইস্যুর কথা, শেয়ার ইস্যুর কথা তখনই চিন্তা করবেন। লাস্ট স্টেজ। লাস্ট, নো আদার অপশনস আনটার্নড। সে এখন আপনার শেয়ার ইস্যু করা ছাড়া উপায় নাই তখনই। দিস ইজ দ্য পেকিং অর্ডার থিওরি। বুঝছেন? জি স্যার। তাহলে প্রথমে ফাইন্যান্সিং কি হবে আবার বলেন এবার। রিটেল আর্নিং মানে ইন্টারনাল সোর্স। ইন্টারনাল সোর্স অফ ইন্টারনাল ইন্টারনাল সোর্স স্যার, ইন্টারনাল সোর্স স্যার। জি, তারপরে ডেট স্যার, Debt তারপরে security first. শেয়ার স্যার। সেফ সিকিউরিটির মধ্যে বন্ড আর ব্যাংক লোন। বন্ড বা will ব্যাংক you লোন। have debt capacity, যতক্ষণ থাকবে ডেট ক্যাপাসিটি ততক্ষণ ততক্ষণ- আপনি লোন নেবেন বা বন্ড ইস্যু করবেন। জি স্যার। আর যখন ক্যাপাসিটি থাকছে না, তখন স্যার তখন শেয়ার আর করবো কোনো স্যার, শেয়ার অপশন ইস্যু নাই, করবো। দেন গো ফর ইস্যুইং শেয়ার। ওকে, বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার, শেয়ার এটা ইস্যু clear। সবার পরে কেন বলেন তো? ডেট ফাইন্যান্সিং এর আর কোনো ক্ষমতা নাই তার স্যার। রিটার্ন আর্নিংস ইন্টারনাল ফাইন্যান্স আর নাই স্যার। Internal এই finance যে নাই স্যার, এই যে debt নাই। সিকোয়েন্সটা করলাম আমরা, সিকোয়েন্স উইদাউট যে ইন্টারেস্ট 1 2 3 সিকোয়েন্সটা করলাম, এটা করার পেছনে যুক্তিটা কি? স্যার সহজ ইন্টারনাল কথায় ফাইন্যান্স ইউজ করলে স্যার লোন খরচ কমে যাবে স্যার। ইন্টারনাল ফাইন্যান্সিং করলে আপনার কস্ট নাই। ইন্টারেস্ট এক্সপেন্সটা লাগবে না স্যার। বন্ডেও এক্সপেন্ডিচার কম। এখন তারপরে পরে আসলাম আমরা বন্ড বা ব্যাংক লোন। দেখুন সীমিত ইন্টারেস্ট দিতে হবে। জি, বন্ড share এবং দিলে- ব্যাংক লোন সেটা তো আমরা কোনটা রেট কম সেই যে অনুযায়ী আমরা চিন্তা করতে পারি। আর শেয়ার হলে স্যার আপনার লভ্যাংশটা দিয়ে দিতে হবে স্যার, আর্নিংটা যেটা হবে সেটা স্যার এখন ডিভাইডেড কেউ যদি বলে যে আমরা লোন না নিয়ে তো আমরা শেয়ার ইস্যু করতে পারি, তাহলে সেটা আগে করব। এখন আমরা এখানে বলেছি সেটা সবার শেষে করব, কারণটা কি? শেয়ার ইস্যু শেষে করবো কেন স্যার? জি, আমরা বন্ড না নিয়ে বা লোন না নিয়ে শেয়ার ইস্যু করলেই তো আমাদের ফান্ড আসে, কিন্তু সেই চিন্তাটা সবার শেষে কেন করলাম? এতে স্যার লভ্যাংশ চলে যায় স্যার, লভ্যাংশ তো পাওয়া যাবে না, ওনার বেড়ে যাবে না স্যার, জি, ওনার বেড়ে যাবে না স্যার। কেউ যদি আপনাকে এই যুক্তি দেয় যে আপনি ব্যাংক থেকে লোন নিলে আপনার হয়তো কস্ট পড়বে 9%, ঠিক আছে, তো আপনি তার চেয়ে শেয়ার ইস্যু করেন, 50 লাখ টাকা শেয়ার ইস্যু করেন, করে আপনি শেয়ার হোল্ডারদেরকে 5% ডিভিডেন্ড দিবেন, তাহলে তো আপনার এখানে সেভ হলো। স্যার পরবর্তীতে যখন স্যার এই টাকাটা পরিশোধ করা যাবে স্যার, সহজেই পরিশোধ করা গেলে ব্যাংকের ফার্মের অবস্থা ভালো হলে তো টাকাটা স্যার সহজে পরিশোধ করতে পারবে। আর শেয়ার ইস্যু করলে তো স্যার শেয়ারটা উঠানো কঠিন। কেন? ওখান থেকে তো আমাদের ইয়ে আসবে না। শেয়ার ইস্যু করলে তো আপনার আবার রিস্ক কমে যাচ্ছে, যেহেতু আপনার ব্যাংক্রাপসির রিস্ক এখানে থাকছে না, তাই না? ডিফল্ট রিস্ক তো থাকছে না এখানে। জি, আপনি যখন লোন নেবেন তখন জি, একটি স্যার। রিস্ক অ্যারাইজ করে, সেটা হলো ডিফল্ট রিস্ক, যেটি বাড়তে বাড়তে একসময় আপনার ব্যাংক্রাপসির দিকেও নিয়ে যেতে পারে। তো এবং সেখানে সেক্ষেত্রে ইন্টারেস্ট আমরা কি এক্সপেন্স বলবো? আছে স্যার। সেক্ষেত্রে আমরা কি বলবো? এক নাম্বার কথা হলো যে আমরা যদি ডেট ফাইন্যান্সিং এ যাই, সেক্ষেত্রে
আমাদের একটি ট্যাক্স অ্যাডভান্টেজ আছে জি স্যার। যেটি শেয়ার ইস্যু করলে আমরা পাই না। এটা তো আগেই আমরা বললাম, আগে আমরা দেখে আসলাম না লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে। জি জি স্যার। তাহলে আমরা ট্যাক্স কখন দেই? যখন স্যার ট্যাক্স দেই ইন্টারেস্ট পেমেন্টের পরে। তাহলে ইন্টারেস্ট পেমেন্ট করার পরে আমরা ট্যাক্স দিলাম, তাহলে তো আমাদের ট্যাক্স কম দিতে হয়। আর যদি আমরা ইন্টারেস্ট পেমেন্ট না করি তাহলে তো প্রফিট অনেক বেশি থাকে, ট্যাক্স এবং সেই বেশি প্রফিটের উপরে কি Tax করি বেশি আমরা? হয়। ট্যাক্স দেই। ট্যাক্স দিয়ে যা থাকে সেখান থেকে এখন শেয়ার হোল্ডাররা তো আরো বেশি এক্সপেক্ট করবে, কারণ ইনকাম তো বেশি। বেশি ইনকাম আপনি শেয়ার হোল্ডারদের দিচ্ছেন কম, এর আবার ইমপ্যাক্ট তো শেয়ার মার্কেটে নেগেটিভলি পড়বে। নেগেটিভলি পড়বে না? জি স্যার। তো এ কারণে আমরা কি বললাম শেয়ারটা যে পরে দেব। শেয়ার ইস্যুইংটা আমরা লাস্টে চিন্তা করি। তাহলে তিনটা কারণ কি কি হলো স্যার? ইন্টারনাল ফাইন্যান্সিং, না না সেটা না তো, মানে আমরা যদি ওইটা ডেট তো ফাইন্যান্সিং বলছে। চাই তাহলে আমাদের ইন্টারনাল তিনটা- ফাইন্যান্সিং, ডেট আর তিনটা শেয়ার কারণ, ইস্যুইং। তিনটা তিনটা তো বলতে আমি যেটা- স্পেসিফাই করি নাই, বলছি একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে। হ্যাঁ একটা বলছি ট্যাক্স অ্যাডভান্টেজ, তিনটা চারটা আমি স্পেসিফাই করি নাই। একটা বলেছি যে ট্যাক্স অ্যাডভান্টেজ Tax- পাবে, যেটি আপনি শেয়ার ইস্যু করলে পাবেন না। আরেকটি বলেছি আপনার ডিফল্ট রিস্ক বেড়ে যাচ্ছে, আপনি শেয়ার ইস্যু করলে সেই রিস্কটা আবার কম থাকে। এটি এটা তো স্যার এটি তো উল্টা হয়ে শেয়ার গেল। ইস্যুইং এর পক্ষের কথা, ওকে জি স্যার, উল্টো হয়ে গেল। তাই না? কিন্তু বিপক্ষের কথা হলো যে আমরা এখানে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে। ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছি না। আরেকটি বলেছি লাস্টে, সেটি হলো যে শেয়ার মার্কেটের ইমপ্যাক্ট। নেগেটিভ ইমপ্যাক্ট করবে। শেয়ার মার্কেটে আপনি যদি শেয়ার ইনকাম তো বেশি থাকবে, আপনার ইনকাম বেশি থাকবে কেন? আপনি তো ইন্টারেস্ট বাদ দিয়ে তারপরে আপনার ট্যাক্স পেমেন্ট করে যা থাকে সেটা শেয়ার হোল্ডারদের দিতেন, আর এখন তো আপনি ইন্টারেস্ট দিতে হলো না, শুধু দিতে ট্যাক্স হলো, পেমেন্ট বেশি করলেন। টাকা। শুধু ট্যাক্স Tax টা পেমেন্ট তো- করে তো আপনার এবারে ইনকাম বেশি থাকছে না। তো এই বেশি থাকার কারণে তো আপনি নেট ইনকামের স্যার। কত পার্সেন্ট, 5% যদি আপনি দেন তো এবার তো 5% আগের অ্যামাউন্টের চেয়ে এই অ্যামাউন্ট বেশি পড়বে। আর সেটা যদি আপনি স্যার। এত বেশি ইনকাম করেছেন, আপনি শেয়ার হোল্ডারদেরকে যদি কম দেন, সেটি তো এই Negative শেয়ার impact. হোল্ডাররা এই ফার্মের শেয়ার হোল্ড করবে না। এই ফার্মের শেয়ার যদি হোল্ড না করে তাহলে তো শেয়ার মার্কেটে ফার্মের ইমপ্যাক্ট পড়বে, শেয়ারের দাম কমে যাবে, আলটিমেটলি এটা ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজেশন যে টার্গেট সেটি অ্যাচিভমেন্ট হবে না। ওকে, এই কারণে আমরা শেয়ার ইস্যুইংটা সবার শেষে চিন্তা করছি। তো শেয়ার ইস্যুইং এর আরেকটি মানে একটি তো বললাম শেয়ার মার্কেটের ইমপ্যাক্ট, আরেকটি এভাবে বলা যায় যে শেয়ার সংখ্যা ছিল কত ওই আগের এক্সাম্পলে, মনে করেন 200, যখন আমরা চেঞ্জ করলাম তখন 400 থেকে 200 হয়ে গেল না? জি স্যার। আমরা যদি উল্টা চিন্তা করি যে শেয়ার ইস্যু করলাম তাহলে তো 200 থেকে শেয়ার সংখ্যা বেড়ে যাবে, 400 হয়ে যাবে। 400 হয়ে যাবে মনে করেন। তাহলে 400 হয়ে গেল, এবারে তো আপনার ইপিএস কমে যাবে, আরওই কমে যাবে, ইপিএস কমে যাবে না? আর্নিং পার শেয়ার কমে যাবে। জি স্যার। হ্যাঁ, আর্নিং পার শেয়ার কমে যাবে। আর আর্নিং পার শেয়ার কমে গেলে তো এই শেয়ার হোল্ডাররা নাখোশ হবে, শেয়ার হোল্ডাররা নাখোশ হবে, আলটিমেটলি এটি ফার্মের জন্য নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। কারণ এখন যারা শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, এই শেয়ার হোল্ডাররা যদি জানে যে কোম্পানি আইপিও ইস্যু করবে, মানে নতুন শেয়ার ইস্যু করবে, সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা, এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা কি খুশি হবে না তবে খুশি হবে না নাখোশ হবে, কি হবে? নাকশ হবে স্যার। খুশি হবে যদি আপনার রাইট শেয়ার আছে না, জি জি স্যার।
মানে যারা যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার ওদেরকে তো ওরা রাইট আছে যে ওরা আগে কিনবে। এই রাইটের ইস্যুটা কেন? রাইটের ইস্যুটা এজন্যই যে ওরা যাতে নাখোশ না হয়। আপনি প্রথমে তাদেরকে অফার করবেন, সে আর যদি না না নিলে কিনে, সে না নেয়, তখন আপনি বাইরের লোক শেয়ার কিনে সে কোম্পানিতে ঢুকবে, ওনার হবে। তো এটি হলো আরেকটি বিষয় যে আমরা শেয়ার ইস্যুইং এর বিষয়টি সবার পরেই এই কারণে চিন্তা করব, যাতে করে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা আচ্ছা তারা ফার্মের প্রতি কোনো নেগেটিভ অ্যাটিটিউড শো না করে, কারণ আলটিমেটলি এটা ফার্মের লং রানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এই অবজেক্টিভ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এবার ক্লিয়ার? জি স্যার। আর একটা টপিক দিয়ে আজকে শেষ করব, সেটি হলো হাউ ফার্মস এস্টাবলিশ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারের কনসেপ্ট বা থিওরি তো আমরা আলাপ করলাম। তো এখন একটি ফার্ম এই স্ট্রাকচারটা কিভাবে সেট করবে, মানে কোন পোর্শন থেকে, কোন সোর্স থেকে কতটুকু নিবে, সে বিষয়ে তার চিন্তা ভাবনা, সে বিষয়ে তার বেসটা কি, বেঞ্চমার্ক কি, সেগুলি আমরা এখানে কিছু থিওরি দেখব। এক নাম্বার দেখেন, most non-financial corporations have low debt asset ratio. স্যার জি বলেন। তো এক নম্বরে কি বললাম আমরা, মোস্ট নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ শিওর লো ডেট অ্যাসেট রেশিও। তার মানে আমরা ফার্মের ধরন যদি দেখি, ইন্ডাস্ট্রির ধরন যদি দেখি, সেটাই আমাদের সোসাইটিতে স্পেশালি এই বই যেহেতু ইউএস এর পয়েন্টে চিন্তা করে এটা বলছে আর কি, স্টাডি ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু সেখানে মোস্ট নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস তাদের ডেটের পরিমাণ কম, ইকুইটির পরিমাণ বেশি। এখন আপনার ফার্ম যদি নন ফাইন্যান্সিয়াল হয়, সেক্ষেত্রে আপনি এই ট্র্যাডিশনটাই ফলো করবেন, সেটাই স্বাভাবিক। এটা হলো একটা আইডিয়া। ওকে, যেমনি মনে করেন যেই প্রোডাক্ট, যেই সার্ভিস আমাদের মার্কেটে আছে, আপনি যদি এক্সিস্টিং কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইসিং বা স্ট্র্যাটেজি দেখা যায় অলরেডি যারা আছে মার্কেটে, আপনি তো তাদেরটাই স্টাডি করে আপনি ওর আশেপাশেই থাকতে চান, তাই না? জি স্যার। তো এক্ষেত্রে আপনাকে একটি আইডিয়া দেওয়া হয়েছে যে আপনার ফার্ম যদি নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হয়, সেক্ষেত্রে আপনি ডেটের পরিমাণ কম রাখতে পারেন, কারণ সবাই এটাই করে, এটা একটা ট্র্যাডিশন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে। 2 নম্বর বলছে যে নাম্বার অফ ফার্মস ইউজ নো ডেট। এরকমের অনেক ফার্ম রয়েছে যারা অল লিকুইডিটি ফার্ম। অল লিকুইডিটি ফার্মের কথাও আপনি চিন্তা করতে পারেন, কারণ এরকমের ফার্ম যে নাই তা না, অল লিকুইডিটি ফার্ম অনেক রয়েছে। অল লিকুইডিটি ফার্মের স্ট্রেংথ কি? স্ট্রেংথ হলো তাদের ডিফল্ট রিস্ক নাই। এটা আপনার সুযোগ থাকলে আপনি চিন্তা করতে পারেন। নাই। Number 3, there are differences in the capital structures of different industries. এবারে আপনাকে বলেছি যে আপনার ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করবে। এক এক ধরনের ইন্ডাস্ট্রির ক্যাপিটাল স্ট্রাকচার এক এক ধরনের। এখন আপনি যদি ম্যানুফ্যাকচারিং ফার্মে হন, সেক্ষেত্রে আপনার যে ক্যাপিটাল স্ট্রাকচার হবে সেটি তো আর ব্যাংকের সাথে মিলবে না। এই কারণে বলা হলো যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হ্যাভ ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। এখন আপনি কোন ইন্ডাস্ট্রিতে বিলং করেন সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কম্পিটিটর যারা রয়েছে তাদের ক্যাপিটাল স্ট্রাকচার কেমন অন অ্যান অ্যাভারেজ। তো আপনি
সেই পয়েন্টই চিন্তা করবেন। এখন আপনি ব্যাংকের থেকে যদি চিন্তা করেন ফার্মাসিউটিক্যালস ওদের শেয়ারের পরিমাণ বেশি, তো আমরাও শেয়ারের পরিমাণ বেশি নিব না, এভাবে চিন্তা করা যাবে না। আপনি চিন্তা করবেন ব্যাংকের ক্ষেত্রে অন্যান্য ব্যাংক, আবার ফার্মাসিউটিক্যালস সে চিন্তা করবে অন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আবার নেটিং ফার্ম চিন্তা করবে অন্য নেটিং ফার্ম বা গার্মেন্টস, তারা চিন্তা করবে তাদের কম্পিটিটরদের ক্যাপিটাল স্ট্রাকচার কেমন। ওকে, জি দেন নাম্বার 4 দেখেন মোস্ট কর্পোরেশনস এমপ্লয় টার্গেট ডেট ইকুইটি রেশিও। যে অনেক কর্পোরেশন আবার এভাবেও চিন্তা করে যে আমরা ডেট ইকুইটি রেশিও টার্গেট করে নাই আগে, যে 40-60 আমরা সবসময় এভাবেই থাকবো। মনে করেন আমরা ধরে নিলাম যে 40-60 ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের যদি 40% ইকুইটি থাকে, 60% ডেট থাকে, তাহলে আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচারটা হয় আমাদের অপটিমাম। তার মানে উই ক্যান ম্যাক্সিমাইজ আওয়ার ওয়েলথ, মিনিমাইজ আওয়ার কস্ট। এবং আমরা হয়তো এটা টার্গেট সেট করে আমরা পরবর্তীতে যদি ফাইন্যান্সিং করি তখনও আমরা ডেট ইকুইটি রেশিওটা এই 40-60 রাখতে চাই। কিভাবে? ডেটের পরিমাণ বাড়লে আমাদের ইকুইটির পরিমাণও বাড়বে, আলটিমেটলি 40-60 থাকবে। তো এরকম অনেক ফার্ম শুরু থেকেই এরকমের একটা টার্গেট রেশিও সেট করে সে অনুযায়ী তারা এই স্ট্রাকচারগুলিকে ধরে রাখতে চেষ্টা করে। এবং এর অনেক অ্যাডভান্টেজ রয়েছে তাদের জন্য। তারা যখন ফাইন্যান্সিং এ যায় তখন তাদের যারা লেন্ডার তারা দেখে যে এই ফার্ম তো ভালোই পারফর্ম করে আসছে, তাদের শুরু থেকেই এরকমের একটি স্ট্রাকচার, এবং তারা লোন নিয়ে কখনো ডিফল্ট হয়নি। তো এই 60% তাদের লোন থাকা সত্ত্বেও আমরা তাদেরকে লোন দিতে পারি, বিকজ তাদের এরকমই স্ট্রাকচার শুরু থেকে, এবং তাদের পারফরমেন্স ভালো, তাদের পেমেন্ট বিহেভিয়ার বা যে 5C এগুলি অ্যানালাইসিস করে দেখলাম সব দিক থেকেই তাদের ভালো। ওকে, নাম্বার 5, capital structure of individual firms can vary significantly over time. এখন কোন একটা পার্টিকুলার ফার্মের ক্ষেত্রে এটা যে সারা জীবন সেম থাকবে নট নেসেসারি। এটা ফার্মের এক্সপ্যানশনের সাথে সাথে আপনার স্ট্রাকচারের চেঞ্জ আসাটাও স্বাভাবিক। আপনার যখন ক্যাপিটাল 1 কোটি টাকা তখন যে আপনার স্ট্রাকচার, আপনার ক্যাপিটাল যখন 100 কোটি টাকা তখন তো আর স্ট্রাকচার সেম থাকবে না। তার মানে ওভার দ্য টাইম এটা সিগনিফিকেন্টলি ভ্যারি করে। আপনি যখন শুরু করেছিলেন 1 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে, তখন হয়তো আপনার 80% আপনার ইকুইটি ছিল আর 20% ডেট, কারণ ওই সময় তো আপনার লোন কে দিবে আপনাকে। এখন আপনি দীর্ঘ 10 বছর বিজনেস করে, সো আপনার একটা বিজনেস সেক্টরে একটি রেপুটেশন আছে, সো অলরেডি ইউ হ্যাভ সাম মেক রিলেশনশিপ উইথ সাম ব্যাংক, ব্যান্ড ভ্যালু হয়েছে। ব্যাংকের সাথেও আপনার গুড রিলেশন এই ওভার দ্য 10 ইয়ার্স। সো এখন আপনি চাইলে অনেক লোন নিতে পারেন, এবং ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করে আপনার যেহেতু ট্যাক্স অ্যাডভান্টেজ রয়েছে, তো ওভার দ্য টাইম আপনি এই কাজটি করে ওভার দ্য টাইম ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করে ডেটের পরিমাণ বাড়াতে পারেন। এই কারণে দেয়ার ইজ নো ফিক্সড রুলস। এই যে আইডিয়াগুলি দেয়া হলো এখানে 5টা পয়েন্টে, এই আইডিয়াগুলি মাথায় রেখে দেন ইউ ক্যান সেট ইউর ক্যাপিটাল স্ট্রাকচার, হুইচ ক্যাপিটাল স্ট্রাকচার উইল বি বেনিফিশিয়াল ফর ইউর ফার্ম। কোনটা আপনার ফার্মের জন্য সুবিধা হবে, দেন ইউ উইল ডিসাইড। ওকে, জি স্যার, বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছিস? তো আজকে আমরা এই টপিক পর্যন্তই থাকলাম। কি কি করেছি একটু রিক্যাপ করি আমরা। শুরুতে আমরা ডিফাইন করেছি ক্যাপিটাল স্ট্রাকচার, দেন পাই থিওরি, দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার, পাই থিওরির মাধ্যমে এটিকে এক্সপ্রেস করা যায়। দেন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি হবে সে নিয়ে আমরা দেখেছি যে হাউ ক্যান উই টেক ডিসিশন ওয়েদার উইল চেঞ্জ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অর নট। কারেন্ট এখন যে আমাদের স্ট্রাকচার রয়েছে সেটি থেকে আমরা
আনলিভার্ড ফার্ম থেকে লিভার্ড ফার্মে যাব কিনা, এটা কোন বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। তারপরে আমরা হাইপোথেসিস পড়েছি, সেক্ষেত্রে দুইটি বিষয়, একটি হলো উইদাউট ট্যাক্স আর একটি হলো উইথ ট্যাক্স। সেক্ষেত্রে ভ্যালু অফ দ্য ফার্ম কিভাবে ভ্যারি করে উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে এবং উইথ ট্যাক্সের ক্ষেত্রে। ট্যাক্স শিল্ড নিয়ে আমরা কিছু আইডিয়া পেয়েছি বা ট্যাক্স অ্যাডভান্টেজ ইন ডেট ফাইন্যান্সিং। ডেট ফাইন্যান্সিং এর যদি সুবিধা বলি, অ্যাডভান্টেজ বলি, সেক্ষেত্রে এটি একটি বড় সুবিধা যে উই আর গেটিং সাম ট্যাক্স অ্যাডভান্টেজ। ফাইন্যান্সিং এর টার্মে কি বলে, এটি ট্যাক্স শিল্ড। আমরা মনে রাখবো এটিকে ফাইন্যান্সের টার্মে বলে ট্যাক্স শিল্ড। তারপরে আমরা আলাপ করেছি প্যাকিং অর্ডার থিওরি। সো প্যাকিং অর্ডার থিওরি ইজ দ্য সিকোয়েন্সিয়াল order of the different sources of financing. Then we talked about how the firm set up the capital structure. Okay. Yes. আচ্ছা, তো এই বিষয়গুলি আমরা এই ক্যাপিটাল স্ট্রাকচার এই টপিকের আন্ডারে আমরা আজকে পড়লাম। কোনো কোশ্চেন থাকলে বলেন, কমেন্ট থাকলেও বলতে পারেন, শেয়ার করার থাকলে কিছু বলতে পারেন। অনেক আর কিছু আমাদের আজকে অনেক কিছু আজকে দেখলাম না। কি পাইছেন স্যার? আর আমাদের অ্যাসাইনমেন্ট ইমেল গুলো স্যার, অ্যাসাইনমেন্টের ইমেল গুলো পাইছেন স্যার? অ্যাসাইনমেন্ট মেইল অনেকেরটাই পেয়েছি আমি, সবগুলি মনে হয় ডাউনলোড করি নাই, কয়েকটা ডাউনলোড করেছি। কারোরটা যদি না পাই, যারা ক্লাস করেন তো আমি গ্রুপে নক করব যে কারটা পাইনি। অবশ্যই। ঠিক আছে স্যার এই সেমিস্টারে ক্লাস কয়টা হবে? এই ইয়াতে মিড টার্মে পড়েছেন ফাইনালের চারটা হবে পাঁচটা at least, পাঁচটা। পাঁচটা at least। ফাইনাল পরীক্ষা কবে হতে পারে স্যার? ফাইনাল তো আমাদের অক্টোবরের ফার্স্ট উইকে। স্যার যদি ইউনিভার্সিটি খুলে দেয় অক্টোবরে, তখন কি পরীক্ষা ক্যাম্পাসে হবে নাকি? ক্যাম্পাসে হবে। ক্যাম্পাসে হবে। বলার সম্ভাবনা আছে কি স্যার? 2 তারিখ পর্যন্ত বন্ধ। তো সম্ভাবনা আছে। আজকে মারা গেছে কয়জন? 29 মনে হয়, তাই না? জি স্যার, জি 29 এরকমই চলতেছে 29 না আজকে? জি। দেখেন অক্টোবরের মধ্যে 2-4 জনে আসে কিনা, তাহলে একটা চান্স আছে। স্যার দুইটা জন্য যদি আসে, রিয়ালিটি কি বলে স্যার, এটা বড় একটা কথা। হ্যাঁ সেটাই আর কি, যে ওই সময় মৃত্যু রেট বা আক্রান্তের হার এগুলি কেমন থাকে, কতটুকু শো করে। তো তার উপরে বেস করে হয়তো গভর্নমেন্ট আবার ডিসিশন নিবে। তবে এরকমের রেট থাকলে হয়তো খুলবে না, এটি মিনিমাম পর্যায়ে চলে আসলে তখন হয়তো খুলতে পারে। আমার কাছে মনে হয় যে এটা ডিসেম্বর জানুয়ারির দিকে খুলবে স্কুল। ওরকমের একটা চান্স আছে অনেকের ফোরকাস্টিং। আর আমাদের তো স্টুডেন্ট কম আছে স্যার, মিড টার্মের অ্যাসাইনমেন্ট গুলো স্যার স্যার ইউনিভার্সিটি খুললে তো সমস্যা নাই। ইউনিভার্সিটি খুললে তো সমস্যা নাই। ইউনিভার্সিটি খুললে সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আবার সেক্ষেত্রে কলেজ স্কুল এগুলিও তো আবার খোলার চিন্তা করতে হবে। আগে ইউনিভার্সিটি খুলে দেখো কি অবস্থা, তারপর যদি বাড়ে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সব একসাথে খুলে দিবে। ওটা যে শিক্ষামন্ত্রী বললেন না, যে অন্যান্য দেশে তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে আবার বন্ধ করতে বাধ্য হয়েছে, নেগেটিভ পজিশন। এই কারণে ওরকমের খুলে আবার বন্ধ করা এটা চাচ্ছে না আর কি, যে এক খুললে একসাথেই খুলবো। যাক, সবাই সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আজকে তো সবার ফেস দেখলাম না, ভিডিও অনেকেরই অফ আছে তো। নেটে অনেকেরই মোটামুটি সমস্যা হয় তো স্যার, অ্যাসাইনমেন্ট স্যার গেল কিনা স্যার, এটা একটু কনফার্ম করলে সবচেয়ে ভালো হয়। আমরা তো স্টুডেন্ট কম। ঠিক আছে, আমি সবগুলো ডাউনলোড করে কনফার্ম করব। হয়েছিল না পরে আবার আমরা তো এখানে ক্লাস করি রেগুলার কয়জন, 10-12 জন, তাই না? জি স্যার অবশ্যই। আজকে স্যার 11 জন আছে স্যার। পরীক্ষা দিয়েছিল কয়জন যেন? 12 জন মতো মনে হয়। আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছে সব কয়জনেরটা আমি, কারোরটা না পেলে আমি গ্রুপে নক করব যে অমুকেরটা পাইনি। জি স্যার অবশ্যই। জি স্যার, এটা হলেই হবে স্যার, কারণ যেটা পাওয়া যায়নি ওটার নাম বলে দিলেই আমরা বুঝতে পারবো। ওকে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ দোয়া করবেন আমাদের জন্য, থাকলো। যাতে আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। শরীফ ভাই, জি কামরুল ভাই, কি অবস্থা? ইন্টারন্যাশনাল বিজনেস কি এ দিছে নাকি?
না না দেয় নাই এখন। কি অবস্থা! ঠিক আছে, দিয়ে আল্লাহ দিবে দিয়ে হাফেজ। দিবে